আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 20টি সমস্যার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই সমস্যাগুলো যে শুধুমাত্র আপনার গোপনাঙ্গের ভিতরেই সীমাবদ্ধ থাকে, বিষয়টি এমন নয়। এটি কিন্তু আপনার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত শুধু যে শারীরিকভাবে আপনাকে সমস্যাগ্রস্ত করে এমনটিও নয়, এটা আপনাকে মানসিকভাবে বা সামাজিকভাবেও কিন্তু বিপর্যস্ত করতে পারে। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা আমাদের সমস্যাগুলোর ভিতরে একে একে প্রবেশ করি। সর্বপ্রথম যে সমস্যাটি একজন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে ফেস করে, সেটি হচ্ছে তার ভিতরে তৈরি হওয়া একটা অপরাধবোধ। এটি কিন্তু আপনার কোনো রকম শারীরিক কোনো সমস্যা নয়, এটা একটা মানসিক সমস্যা, যার কারণে আপনার ভিতরে সবসময় একটা খারাপ চিন্তা লালন করতে থাকেন আপনি, যেন আপনি আপনার নিজের শরীরের ক্ষতি করছেন, কিন্তু এর থেকে বের হতে পারছে না। এবং ওই অপরাধবোধ কিন্তু ধীরে ধীরে আপনার যৌন শক্তিও কমিয়ে আনতে পারে। তো এছাড়াও ওই অপরাধবোধ ছাড়া আমরা যদি শারীরিক সমস্যাগুলো নিয়ে কথা বলি, এর ভিতরে একটি সমস্যা হচ্ছে আপনার অন্ডকোষ ব্যথা হওয়া। যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাহলে আপনার বারবার ওই মুভমেন্টের কারণে অন্ডকোষের ভিতরে ছোট 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 আঘাত লাগে, লিঙ্গ আঘাত লাগার পাশাপাশি, এবং এর থেকে কিন্তু অন্ডকোষ কিছুটা ব্যথা তৈরি হতে পারে। পরবর্তী সমস্যা হচ্ছে অন্ডকোষ অতিরিক্ত পরিমাণে জ্বলে যাওয়া। ওই অন্ডকোষ অতিরিক্ত পরিমাণে জ্বলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের অন্ডকোষের বাইরের দিকে একটা পাতলা মাংসের আবরণ থাকে। ওই টাডস মার্সেলের যে কন্ট্রাকশন করার মতো ওই ক্ষমতাটা কিন্তু কমে আসার কারণে কিন্তু অন্ডকোষ এরকম জ্বলে পড়তে পারে। যদিও এটার কারণে খুব বড় রকমের শারীরিক কোনো ঘাটতি বা সমস্যা দেখা দেয় না, কিন্তু তারপরও এই অন্ডকোষ জ্বলে যাওয়াটাকে কিন্তু আমাদের সামাজিক প্রথা এবং কালচারে খুব বড় রকমের একটি রোগ হিসাবে মনে করা হয়। তো ওই অন্ডকোষে ব্যথা, অন্ডকোষ জ্বলে যাওয়া ছাড়াও আপনার লিঙ্গের ভিতরে কিন্তু এর বেশ কিছু ক্ষতিকর প্রভাব আসতে পারে। লিঙ্গের ভিতরে ঘটে যাওয়া 3 রকমের সমস্যা নিয়ে আমরা এখন কথা বলবো। এর ভিতরে একটি হচ্ছে প্রেমাইচিউ ইজাকুলেশন, একটা ইরেকটাইল ডিসফাংশন, এবং আরেকটি হচ্ছে ইউটিআই। শব্দগুলো শুনতে কঠিন শোনা গেলেও এর একটা সমস্যা হচ্ছে আপনার দ্রুত বৃদ্ধিপাত হয়ে যাওয়া। এটা কিন্তু আপনাদের দেশে শুনতে খারাপ শোনা গেলেও খুবই কমন। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কিন্তু ওই প্রেমাইচিউর ইজালোকেশন 3 থেকে 4 বার সহবাস করলে একবার হতে পারে। তবে এর মানে এই নয় যে আপনি একজন খুব বড় রকমের যৌন রোগীতে পরিণত হয়ে গেছেন এবং আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করতে হবে। তো ওই প্রেমাইচিউর ইজাকুলেশন সমস্যার পাশাপাশি যে সমস্যাটি হয় ইনভেরিও বলি, জীবনে একেবারে 2বার হলো সবাই ফেস করে, সেটা হচ্ছে ওই ইরেকটাইল ডিসফাংশন বা শিথিলতা জাতীয় সমস্যা। তো ওই লিঙ্গের শিথিলতা জাতীয় সমস্যা কিন্তু আপনার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আপনাকে ফেস করতে হতে পারে। এবং আমরা যখন ওই হস্তমৈথুনের পরে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হই, তখন যে রসগুলো আমাদের লিঙ্গের নালিতে থেকে যায়, এর ভিতরে ফ্রুক্টোজের মাত্রা অনেক বেশি থাকতে এগুলো কিন্তু জীবাণুর খাবার,
হিসাবে কাজ করে। এ কারণে আপনার মূত্রনালীর ভিতরে এবং মূত্রথলির ভিতরে কিন্তু ইনফেকশন হবার একটা খুব বড় রকমের সম্ভাবনা তৈরি হয়। এবং এটা কিন্তু অহরহ মানুষের ভুক্তভোগীও হয়ে থাকে। 2 বার 3 বার 4 বার ওই জাতীয় ইনফেকশনগুলো হলে তখন কিন্তু আর অ্যান্টিবায়োটিক ওষুধ বা অনেক পাওয়ারওয়ালা ওষুধ কিন্তু তখন আর কাজ করতে চায় না। তো এ কারণে লিঙ্গের ওই জাতীয় সমস্যা যদি আপনি ফেস করেন না চান, তাহলে সতর্ক হওয়ার সময় কিন্তু এখনই এবার আসিয়া আরও 2টি সমস্যা, যেগুলো ডাইরেক্ট আমাদের শরীরে অঙ্গে সংযুক্ত নয়, এবং এর ভিতরে একটি হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা এবং আরেকটি হচ্ছে মানসিক অবসাদ। সামাজিক ও বিচ্ছিন্নতার ঘটার কারণ হচ্ছে আমরা আসলে যখন মস্তিষ্কের ভিতরে সবসময় ওই খারাপ চিন্তাগুলো লালন করি, তখন কিন্তু আমরা চেষ্টা করি একা একা থাকার, গোপনে থাকার, এবং আমাদের যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে তাদের থেকে এদেরকে আড়া করে ফেলার। এবং অনেক সময় দেখা যায় আমরা ওই জাতীয় সামাজিক যে অনুষ্ঠানাদি রয়েছে, যা সামাজিক দৃষ্টি কালচারের কাজগুলো রয়েছে, এগুলোতে আমরা পার্টিসিপেট করলেও, উপস্থিত হলেও তখনও কিন্তু আমাদের মাথার ভিতরে ওই খারাপ চিন্তাগুলো আমরা লালন করতে থাকি। এবং কারো অঙ্গে যে মন খুলে কথা বলা একটা সামাজিক জায়গাকে যে উপভোগ করে, ওই এনজয়মেন্টগুলো কিন্তু তখন আর আমাদের ভিতরে থাকে না। আমরা সকল পরিমাণ মজা এবং খুশি আনন্দ শুধুমাত্র ওই খারাপ কাজের ভিতরেই খোঁজার চেষ্টা করি। তো এ কারণে একটা সামাজিকভাবে বয়কট করে ফেলার নিজের একটি প্রবণতা কিন্তু ওই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে দেখা যায়, যেটাকে আমরা সোশ্যাল আইসোলেশন বলে থাকি। এছাড়াও মানসিক যে সকল সমস্যাগুলো তৈরি হয়, এর ভিতরে হতাশা, উদ্বেগ এবং অবসাদ কিন্তু খুবই খুবই কমন। কারণ ওই যে প্রথম আমি যে কথাগুলো বলেছি, যে এর ভিতরে একটা গিল্টি ফিলস কাজ করে, একটা নিজের ভিতরে অপরাধবোধ তৈরি হয় ওই সমস্যাটির সঙ্গে, কিন্তু ওই সমস্যাটির ডাইরেক্ট একটা ইনফেকশন রয়েছে, যার কারণে ওই বিষণ্ণতা, হতাশা, উদ্বেগ বা অবসাদগুলো কিন্তু আমাদের মনের ভিতরেই তৈরি হয়। তখন দুনিয়ার সকল সুখ শান্তি আপনার কাছে এনে দিলেও কিন্তু ওই গহিত কাজ ছাড়া আপনি আপনার মনের ভিতরে কোনো রকম সুখ পান না। মানসিক বা সামাজিক বিষয়গুলো ছাড়া আরও কিছু শারীরিক সমস্যার কথা আমরা বলবো। যেমন ওই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কিন্তু আপনার যে স্মৃতিশক্তি আছে, ওই স্মৃতিশক্তির উপরে প্রভাব পড়তে পারে। এটা স্বাভাবিক। সপ্তাহে 1 বার 2 বার হস্তমৈথুনের কারণে যদি ওই জাতীয় সমস্যা তৈরি না হয়, যদি দিনে 3-4 বার করে হস্তমৈথুন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ভিতরে যে হরমোন, অর্থাৎ যৌন রসগুলো একটু ব্যালেন্স হয়েছে, ওই ব্যালেন্সের তারতম্য নষ্ট হয়ে যায়, এবং ওই ছন্দপতন হবার কারণে কিন্তু আপনার শরীরের আরও বিভিন্ন কাজগুলো কিন্তু ইফেক্টেড হয়। যেমন আপনার মনোযোগের ঘাটতি হওয়া, এবং যে স্মৃতিশক্তি লোপ পাওয়ার কথা আমি বললাম, ওই জাতীয় সমস্যাগুলো কিন্তু তখন আপনি ফেস করবেন। এবং ওই হরমোনের যে ছন্দপতনটি ঘটে, এর কারণে আপনার শরীরের প্রধান যে যৌন রস, সেরাম, টেস্টো হরমোন, ওই টেস্টো হরমোনের পরিমাণ ঘাটতির কারণে 2টি বড় বড় ক্ষতি আপনি লক্ষ্য করবেন, যেটা আপনার জীবনে শুরুর দিক না আসলেও মধ্য জীবনে এসে এর ভুক্তভোগী আপনি হবেন। এর ভিতরে একটি হচ্ছে আপনার শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ শরীরের ভিতরে কোলেস্টেরল বাড়ার কারণে আপনার যে হার্টের রক্তনালী রয়েছে, ব্রেনের রক্তনালী রয়েছে এবং লিঙ্গের রক্তনালী রয়েছে, এগুলো আস্তে আস্তে চর্বি জমিয়ে এর ভিতরে ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে, এবং সেখান দিয়ে রক্ত চলাচল অব্যাহত হবে। রক্তের মাধ্যমে পুষ্টি যেতে পারবে না,
আপনার ব্রেনে এবং হার্টের যে সকল নষ্ট হয় যাওয়া কোষ এবং আবর্জনা রয়েছে এগুলো এখন থেকে বের হতে পারবে না। আস্তে আস্তে আপনার জীবনী শক্তিটা কিন্তু কমে আসবে ওই কোলেস্টেরল বৃদ্ধির কারণে, এবং একই সঙ্গে ওই হরমোনের ঘাটতির কারণে আপনার শরীর কোলেস্টেরলগুলো জমে একইভাবে কিন্তু আপনার শরীরের মাংসপেশির পরিমাণগুলো কমছে। অর্থাৎ একদিকে চর্বির বৃদ্ধি হচ্ছে এবং অপরদিকে আপনার মাংসপেশির ঘনত্ব এবং পরিমাণটা কমে আসছে। তো ওই কারণে কিন্তু আপনার শরীরটা খুব নীলস্তন হয়ে যাবে। আপনি কোনো কাজ কামে শক্তি পাবেন না এবং ওই দুর্বলতা কিন্তু আপনাকে জীবনভর ভোগান্তে পারে যদি আপনি চিকিৎসার মাধ্যমে ওই জিনিসগুলো সমাধান করতে না নিতে পারেন। এবং আপনার শুধু যে ব্রেনের সমস্যাগুলো ইফেক্টেড করেছে বিষয়টি এমন নয়, এর কারণে কিন্তু আপনার দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। ওই দৃষ্টিশক্তি লোপ পাওয়াটা আমার মতো চশমা পরতে হবে আপনাকে, বিষয়টি এমনও নয়, কিন্তু আপনার চোখ ঝাপসা দেখা বা মাথা ঘোরানো ওই জাতীয় ফর্মুলাতে আপনার দৃষ্টিশক্তির প্রভাব পড়তে পারে। এ কারণে যে আপনার -2 পাওয়ার থেকে -4 পাওয়ারে আপনার দৃষ্টিশক্তি লোপ পেয়ে চলে আসবে, বিষয়টি অনেকটা এরকম নয়। তবে ঝাপসা দেখা, দুর্বলতা, মাথা ঘোরানো ওই জাতীয় সমস্যাগুলো আপনার ভিতরে আসতে পারে। এবং ওই উঠতি বয়সে যখন শরীরে হরমোনের বৃদ্ধি ঘটা শুরু হয় তখন কিন্তু এর পাশাপাশি ওই হস্তমথন যদি কেউ চালিয়ে যায় সেক্ষেত্রে তার মুখে ব্রণ ওঠা, মুখে ত্বকে কালো দাগ হওয়া, ত্বকের লাবণ্য নষ্ট হয়ে যাওয়া, উজ্জ্বলতা কমে যাওয়া, চোখের নিচে ডার্ক সার্কেল পড়া, ওই জাতীয় যাবতীয় পোকার মুখমণ্ডলের সৌন্দর্য নষ্ট হওয়ার মতন মারাত্মক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ওই কারণে যদি সমস্যা থাকতে আপনি সচেতন না হন তাহলে আপনার মুখের যে উজ্জ্বলতা নষ্ট হওয়ার ভাব এটিও কিন্তু অনেক সময় পার্মানেন্ট রূপ ধারণ করতে পারে। এ কারণে সচেতন হতে হবে। সময় থাকতে থাকতে আমরা ভিডিও শেষ করব আর ছোট্ট ছোট্ট 2-3টি সমস্যা বলার মাধ্যমে দীর্ঘদিনের হস্তমৈথুন ও মূত্রনালীর ইনফেকশন যদি পাশাপাশি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখ প্রবাহের যে ফ্লো রয়েছে এটিতে সমস্যা দেখা দিবে। আপনার প্রস্রাব চাপলে আপনি প্রস্রাব আটকে রাখতে পারবেন না, দ্রুত আপনার মনে হবে যে আপনাকে প্রস্রাব করতে হবে, এবং যখন আপনি টয়লেটে যাবেন তখন দেখবেন যে আর প্রস্রাব তেমন কোনো চাপ নেই, কিন্তু আপনার কাছে মনে হবে যে আমার এখনই মনে হয় টয়লেটে যেতে হবে, না হলে আমার প্রস্রাব পড়ে যেতে পারে। তো এই জাতীয় মূত্র প্রবাহের সমস্যা কিন্তু আপনি ভুক্তভোগী হতে পারেন। এছাড়াও যে মেমোরি লসের কথা আমরা বলেছি ব্রেনের প্রবাহের কারণে, পাশাপাশি কিন্তু ব্রেনের ভিতরে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি জাতীয় যে সকল মানসিক রোগ আছে সেগুলো বাসা বাঁধতে পারে আপনার। এবং একটা খুব বড় রকমের সমস্যা যেটা আমরা একদম লাস্টে বলেছি সেটা হচ্ছে আপনার শরীরের যে যৌন চাহিদা রয়েছে, যৌন ক্ষুধা রয়েছে, ওই জিনিসটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনার শরীরের সর্বক্ষণ কম মাত্রার টেস্টোস্টেরনের হরমোন থাকার কারণে এবং এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ইউজ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ভিতরে যে যৌন চাহিদা তৈরি হয় সাধারণত মানুষের সেই যৌন চাহিদা থাকবে না। আপনি কোনো রকম ব্যায়াম, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, ওই এক্সারসাইজ করার জন্য যে একটা মোটিভেশন এবং উদ্দীপনা দরকার সেই জিনিসটাই আপনার ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। সর্বোপরি ওই যাবতীয় প্রকার সমস্যা কিন্তু আপনার বাবা হওয়ার যে সম্ভাবনা আছে এর উপরে বিভিন্নভাবে প্রভাব রাখতে পারে। এবং
এই যে 18-19টি সমস্যার কথা আমরা বললাম, এই সবগুলি সমস্যা একত্রিত হয়ে কিন্তু আপনার শরীরে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কাঁচা ছোলা খাওয়ার পরে ওই 3 ধরনের খাবার খেতে থাকেন, তাহলে আপনার শরীরে মারাত্মক বিষক্রিয়া হবে। এই বিষক্রিয়া কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না। এটা ধীরে ধীরে বাড়তে থাকিবে এবং একসময় দেহে মারাত্মক সব জটিল রোগে সৃষ্টি হবে, যা থেকে হতে পারে মৃত্যু। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটি দেখে অবশ্যই কাঁচা ছোলা খাওয়ার পরে যে 3টি জিনিস খাওয়া যাবে না তা জেনে নিন। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে কোনো খাবারের পরে কোনো সমস্ত খাবার খাওয়া যাবে না। এই বিষয়টি আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ এক এক ধরনের খাবারে এক এক রকমের রস থাকে, নির্যাস থাকে। কোনটা হয় অল্প, আবার কোনোটা ক্ষীয়। এই জন্যই সব খাবারের সাথে সব খাবার একত্রে খাওয়া যায় না। খেলে শরীরে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যাতে করে চিরস্থায়ী রোগের শিকার হতে পারেন আপনি। এই রোগগুলো এড়াতে আয়ুর্বেদে কোনো খাবারের সাথে কোনো খাবার খাওয়া যাবে না, অর্থাৎ খাদ্য কম্বিনেশনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সবের আলোকেই প্রিয় দর্শক, আজ আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিচ্ছি। আশা করি আপনারা ওই কথাটি মেনে চলবেন, যাতে ছোলা খাওয়ার উপকারিতা কতটুকু শুধু আপনারা পান করে এর কোনো ক্ষতির দিক আপনাদের কাছে যেন না আসে। প্রিয় দর্শক, এজন্য আজ কিন্তু ছোলা খেলে কি হয়, অর্থাৎ ছোলা খাওয়ার কি উপকারিতা, সেই সম্পর্কে আমরা জানব। বিশেষ বিশেষ উপকারিতাগুলো জানার পাশাপাশি এটাও আমরা জেনে নিব যে ছোলা খাওয়ার সঠিক সময় কি, ছোলা খাওয়ার সঠিক নিয়ম কিভাবে, ছোলা খেলে ছোলার যে অপরিসীম উপকারিতা রয়েছে, সে তেজ রয়েছে, যে গুণ রয়েছে, তা কিভাবে আপনার দেহ পাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উপকারী সব, অর্থাৎ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোলা খাওয়ার সম্পর্কে আজ যে বিষয়গুলো আমরা সুনির্দিষ্টভাবে জানব, তা ধারাবাহিকভাবে বলছি। প্রথমে আমরা জানব ছোলা খাওয়ায় কি কি উপকারিতা রয়েছে, ছোলা খেলে আপনার দেহ থেকে কোন কোন রোগ দূর হবে। দ্বিতীয় যে বিষয়টি জানব তা হলো ছোলা খাওয়ার উপকারিতা কি, কারা ছোলা খাবে না। এরপরে জানব যে ছোলা খাওয়ার সঠিক নিয়ম কি, কোন নিয়মে আপনাকে ছোলা খেতে হবে, অর্থাৎ কিভাবে ছোলা খেলে, কখন খেলে আপনি শুধু ছোলা খাওয়ার উপকারিতাটুকুই পাবেন। এরপরে আমরা চলে যাব আজকের যে মূল বিষয়, যে বিষয়ে শুরুতে কথা বলছি সে বিষয়টিতে, অর্থাৎ ছোলা খাওয়ার পরে কোন 3টি খাবার কখনোই খাবেন না। তাহলে বন্ধু, অবশ্যই ওই ভিডিওর সাথে থাকুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন তাহলে আগে জেনে নিই ছোলা খেলে কি কি হয়। কাঁচা ছোলা যদি কেউ সঠিকভাবে খেতে পারেন, তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। যাদের হাই কোলেস্টেরল এবং হাই ব্লাড প্রেশার রয়েছে, তাদের জন্য কাঁচা ছোলা খুবই উপকারী। কাঁচা ছোলা রক্ত চলাচলে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে, কোলেস্টেরলের সমস্যা কমাতে সাহায্য করে এবং ওই জন্য কোলেস্টেরল ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কাঁচা ছোলা সঠিকভাবে খেতে পারলে দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হবে। তবে যাদের পূর্বে কোষ্ঠকাঠিন্য আছে, তার আগে রোগটি সারাবেন, তারপর কাঁচা ছোলা খাবেন। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য ওই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ।
ডায়াবেটিসে আক্রান্ত যারা তারা যদি এই খাবারটি সঠিকভাবে খেতে পারেন তাহলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। ওই খাবার যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, পুরুষের সহবাসে হরমোন তথা টেস্টোস্টেরন হরমোনকে অনেক বাড়িয়ে দেয়, ফলে পুরুষত্ব কেউ কয়েক গুণ বুস্ট করতে পারে তথা বাড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়া রক্তের চর্বি কমায়, দেহের অস্থিরতা বা মস্তিষ্কের অস্থিরতা, চঞ্চলতা ইত্যাদি প্রশমিত করে, অর্থাৎ আপনার মন ও দেহ শান্ত থাকিবে। নিয়মিত কাঁচা ছোলা খেলে যাদের হাতে পায়ের তালু জ্বালাপোড়া করে, দীর্ঘদিন থেকে এমন সমস্যায় ভুগছেন, তারা নিয়ম করে কাঁচা ছোলা খাবেন। কাঁচা ছোলা সঠিকভাবে খেতে পারলে ওই সমস্যা দূর হয় যাবে ইনশাল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে আপনার দেহের আশেপাশে কোনো রোগ থাকিতে পারিবে না। দেহের ভিতর থেকে সব ধরনের জীবাণু সংক্রমণ অবসারিত হয়ে যাবে, হজম শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু বন্ধু, আবারও বলছি, খাবারের সঠিক নিয়মটি কিন্তু অবশ্যই মানতে হবে। ওই কাঁচা ছোলা কৃমিনাশক হিসেবে কাজ করে। কাঁচা ছোলা সঠিকভাবে খেতে থাকলে আপনার পেটে কখনো কৃমি হবে না। মেরুদণ্ডের ব্যথা, হাতে পায়ের ব্যথা সহ ওই সকল ব্যথা দূর করতে পারে। এখন আমরা জানব কাঁচা ছোলা কোন ধরনের মানুষের জন্য খাওয়া খুবই ক্ষতিকর। প্রিয় দর্শক, এমন কিছু মানুষ আছেন যাদের রক্তে ইউরিক অ্যাসিড পরিমাণ বেশি, আবার কিটিনিনের পরিমাণ বেশি। ওই ধরনের মানুষ কখনো কাঁচা ছোলা খাবেন না। আবার কাঁচা ছোলা খাওয়ার পরে যাদের অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, ডায়রিয়া ওই ধরনের সমস্যা হচ্ছে, তারাও কাঁচা ছোলা খাবেন না। বুঝতে হবে তারা কাঁচা ছোলা হজম করার মতো শক্তি রাখে না। আরেকটি বিষয় হলো, কাঁচা ছোলা খাবেন না তারাই যাদের ওজন অতিরিক্ত বেশি, যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কমাতে চাচ্ছেন, তারাও কাঁচা ছোলা খাবেন না। আরেকটি বিষয় হলো, কাঁচা ছোলা কখনোই বেজে খাবেন না। অনেকেই আছেন ভাজা ছোলা খেতে খুবই পছন্দ করেন, আবার কেউ কেউ কাঁচা ছোলাকে তেল মশলা সহযোগে খেয়ে থাকেন, রান্না করে খাচ্ছেন। এভাবে যদি আপনি কাঁচা ছোলা খান তাহলে কিন্তু এর ক্ষতিকর দিকটাই শুধু আপনি পাবেন, কোনো উপকারিতাটাই কাছে করবে না। এবার চলে যাব কাঁচা ছোলা কী নিয়মে খাবেন এ সম্পর্কে আমরা জেনে নিব। কাঁচা ছোলা খেতে হবে সকালবেলায়। কাঁচা ছোলা কীভাবে খাবেন? একজন মানুষের জন্য এক মুঠো পরিমাণ কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখবেন। তবে ওই কাঁচা ছোলা ভিজানোর সময় খুব ভালো করে ধুয়ে পানযোগ্য পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। কারণ বন্ধু, যে পানি দিয়ে আপনি কাঁচা ছোলা ভিজাবেন সেটা কিন্তু ওই ছোলা শোষণ করে নেবে। সুতরাং আপনি অবশ্যই পরিষ্কার খাবার উপযোগী পানি দিয়ে ছোলাটা ভিজাবেন। এবার সকালবেলার পানি, ওই ছোলা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। তবে একদমই খালি পেটে খেতে যাবেন না। এজন্য অবশ্যই আপনাকে সকালে লেবু সমেত হালকা গরম পানি পান করে তারপরে অজু করে নামাজ পড়বেন। তারপর আপনি ব্যায়াম করবেন বা যোগাসন করবেন, পেট পরিষ্কার করবেন। তারপর আপনি ওই কাঁচা ছোলা খুব ভালো করে চিবিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস নেই তারা এর সাথে 50 থেকে 60 গ্রাম পুরনো গুঁড়ো খাবেন বা 2 চামচ মধু খাবেন। সাথে 1 চিমটি কালো জিরা মিশ্রণ করে খেতে পারেন। কালো জিরা, মধু এবং পুরনো গুড় ও কাঁচা ছোলা আপনার দেহের জন্য খুবই উপকারী। প্রথমেই যে রোগগুলোর কথা আমরা আলোচনা করেছি, অর্থাৎ কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা, যদি ওই নিয়মে কাঁচা ছোলা খেতে পারেন তাহলে আপনি ওই উপকারিতা পাবেন এবং দেহ থেকে ওই ধরনের রোগগুলো দূর হয়ে যাবে। এবারে আমরা যাচ্ছি ওই বিষয়টিতে যে কাঁচা ছোলা খাওয়ার পর কোন 3টি জিনিস